নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার, হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের সার্জিক্যাল অনকোলজি ডিপার্টমেন্ট হেড অ্যান্ড সিনিয়র কনসালট্যান্ট। এই মে মাস হলো স্কিন ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। সো এই স্কিন ক্যান্সার নিয়ে আজকে আমি কিছু কথা বলবো যে এই স্কিন ক্যান্সারের মেন যে আমাদের রিস্ক ফ্যাক্টর সেটা হলো সানলাইট। তো সূর্যের আলো এর থেকে কিছু ইউভিবি বা ইউভিএ যে রেডিয়েশন, সেই রেডিয়েশনগুলো আমাদের ক্রমাগত স্কিন ড্যামেজ করতে থাকে এবং এই স্কিন ড্যামেজের পরে একটা সময় দেখা যায় যে ওখান থেকে কোনো ঘা বা আলসার এবং সেটা সারছে না এবং সেখান থেকে আমাদের স্কিন ক্যান্সার হতে পারে। তো যারা রোদে সবসময় কাজ করছেন বা রোদে বেরোচ্ছেন বা কিছু কিছু ক্ষেত্রে কিছু জেনেটিক কন্ডিশনের ক্ষেত্রে যাদের হচ্ছে ক্রমাগতভাবে জেনেটিক একটা মিউটেশন হচ্ছে, সেই মিউটেশনগুলো রিপেয়ার হতে পারছে না, যেমন অ্যালবিনিজম বা অন্য কোনো জেরোডার্মা পিগমেন্টোসাম, এই ধরনের কিছু ক্ষেত্রে যেখানে আর কি এই সান ড্যামেজের ক্ষেত্রে স্কিন থেকে স্কিন আলসারেশন এবং স্কিন ম্যালিগন্যান্সি হতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে যাদের আগে থেকে কোনো একটা পুরনো বার্ন বা যাদের একটা পুড়ে গেছিলো সেই জায়গাটার যে ঘা, সেই ঘাটা কিন্তু একটা সময় যেটা ক্যান্সারে পরিণত হতে পারে এবং কিছু ক্রনিক স্কিন ডিজিজ যেমন সোরিয়াসিস হোক বা ক্রনিক এক্সেমাটাস লিশন, এগুলো থেকে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের স্কিন আলসার বা স্কিন ডিজিজ হতে পারে এবং সেগুলো পরবর্তী ক্ষেত্রে স্কিন ক্যান্সারে কনভার্ট করতে পারে। তো স্কিন ক্যান্সার মূলত আমরা যদি ভাগ করি তিন ভাগে, একটা হচ্ছে স্কিন ক্যান্সার হচ্ছে কিউটেনিয়াস, যেটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, একটা হলো বেজাল সেল কার্সিনোমা, আর একটা হলো মেলানোমা। এই মেলানোমাটা একটু আলাদা ধরনের, যেখানে মোল বা অনেক সময় আমাদের দিকে তিল, সেখান থেকে একটা অ্যাসিমেট্রি বা বড় হয়ে যাওয়া বা রং চেঞ্জ হওয়া, এগুলো যদি থাকে তো এগুলো একটা আমাদের সন্দেহ দানা বাঁধে যে এক্ষেত্রে কিন্তু কোনো রকম স্কিন ক্যান্সার হচ্ছে কিনা। আর বাকি যে দুটো স্কোয়ামাস সেল কার্সিনোমা বা বেজাল সেল কার্সিনোমা, এগুলো কিন্তু কোনো একটা যেমন ঘা, সেই ঘা থেকে কিন্তু বড় হয়ে জায়গা থেকে তৈরি হয়। তো এখন এটা প্রিভেন্ট করার উপায় কি, যে এক নম্বর হচ্ছে সানলাইট। যেহেতু এটা প্রধান কারণ সানলাইট, তো সুতরাং সানলাইট থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো কীভাবে? তো একটা উপায়, যেখানে আমরা যদি সানলাইটে না বেরোই, এটা যেখানে আমরা 11টা 12টা থেকে শুরু করে বিকেল 4টে পর্যন্ত, এই যে টাইমটা হচ্ছে সানলাইটের সব থেকে বেশি যে প্রভাব, এটা থেকে যদি আমরা বার হতে পারি বা এড়িয়ে যেতে পারি, সেটা সবসময় সব প্রফেশনের ক্ষেত্রে পসিবল নয়। ওর জন্য চামড়া ঢেকে থাকা বা ফুল স্লিভ জামা কাপড় পরা, সানস্ক্রিন ইউজ করা। এই সানস্ক্রিন ইউজ করার দিক থেকে লক্ষ্য রাখতে হবে, সানস্ক্রিন কিন্তু এমন একটা জিনিস যেটা যদি মেঘ পড়ে থাকে, ক্লাউডি অবস্থাতেও আমাদের সানস্ক্রিন ইউজ করতে হবে যদি এক্সপোজ জায়গা থাকে। আর 2 নম্বর, এই সানস্ক্রিন কিন্তু একবার ইউজ করার কথা নয়, আমাদের 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা ছাড়া ছাড়া কিন্তু রিঅ্যাপ্লাই করতে হবে যদি আমরা সেই সময় পর্যন্ত সানে বা সূর্যের মধ্যে থাকি। আর 2 নম্বর, এসপিএফ নিয়ে অনেক রকম মিথ চলে যে সান প্রোটেকশন যত বেশি তত ভালো, কিন্তু এটা ঠিক ওই অ্যারিথমেটিকের মতো নয় যে 15 যেটা করছে 30 তার থেকে ডবল করবে। তো মোটামুটিভাবে রেকমেন্ডেশন 15 বা 30 এই রেঞ্জে যে সান প্রোটেকশন ফ্যাক্টর যে সানস্ক্রিন লোশনে আছে, সেগুলো ইউজ করা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা জায়গা যেখানে আমরা রিস্ক ফ্যাক্টর বা প্রিভেন্ট করতে পারি। আর 2 নম্বর হচ্ছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিজের স্কিন যত্ন নেওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে যেখানে কোনো ঘা হয়েছে বা যেটা সারছে না, 5 দিন 7 দিন হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া বা ডার্মাটোলজিস্ট হোক বা কোনো ডাক্তারবাবু শরণাপন্ন হওয়া যে এটা কোনোরকমভাবে এই ঘাটা সারছে না কেন। তো এইগুলো হলো প্রিভেন্ট করার উপায়। আর ট্রিটমেন্টের দিক থেকে আমি বলবো যে মেন ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন। কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের কিছু বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে আমাদের হয়তো রেডিয়েশন বা কোনো কোনো ক্ষেত্রে কেমোথেরাপি লাগতে পারে। মেলানোমার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম, সেখানে ইমিউনোথেরাপি, কেমোথেরাপি এবং অপারেশনের একটা সমন্বয়ে একটা জায়গা থেকে আমাদের ট্রিটমেন্ট করতে হয়। কিন্তু মূলত বেসাল সেল কার্সিনোমা বা স্কোয়ামাস সেল কার্সিনোমা স্কিনে যেখানেই হোক না কেন, সেখানে একটা মেন ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন এবং সেই অপারেশনের ঘা এবং তার সংলগ্ন নর্মাল জায়গা আমরা বাদ দিয়ে সেই জায়গায় যেরকম যে ডিফেক্ট হলো সেই ডিফেক্ট অনুযায়ী আমাদের একটা রিকনস্ট্রাকশন, অনেক সময় সেক্ষেত্রে প্লাস্টিক সার্জারির দরকার পড়তে পারে, সেগুলো করতে হয়। তো এটাই ছিল স্কিন ক্যান্সার, কী কী ধরনের স্কিন ক্যান্সার, তার রিস্ক ফ্যাক্টর এবং তার মোটামুটিভাবে ট্রিটমেন্ট। তো এগুলো সম্বন্ধে আমাদের ওয়াকিবহাল হওয়াটা খুব দরকার এবং এই ওয়াকিবহাল থেকে আমরা জানতে পারবো যে অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট এবং স্কিন ক্যান্সারের থেকে যদি কোনো রকম এরকম সিমটম বা কিছু থাকে, তাহলে কিন্তু আপনারা ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করুন বা কোনো ক্যান্সার হসপিটাল বা অনকোলজির সঙ্গে যোগাযোগ করুন। নমস্কার।